নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাবো বাঙালির আমেরিকা দর্শন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই ভ্রমণ কাহিনীর চতুর্দশ পর্ব। লেখক যাচ্ছেন আটলান্টিক সিটি দেখতে, পথে দেখে গেলেন ইসকনের মন্দির। এরপর আটলান্টিক সিটির দিকে রওনা হওয়ার পর সেখানে কি দেখব সেটা মনে মনে আন্দাজ করার চেষ্টা করছিলাম। যে কোনো অদেখা জায়গা সম্পর্কেই আমাদের একটা আগুরি কল্পনার ছবি থাকে। প্রায় সময়ই কল্পনার সঙ্গে বাস্তবের ভারী গরমিল হয়। আটলান্টিক সিটির ব্যাপারেও তা হলো। আমি যেমনটি ভেবেছিলাম, এই শহর তার চেয়েও অনেকটাই বেশি ঝকমকে। নবনির্মিত এই শহরের সব নির্মাণ কার্য এখনও শেষ হয়নি। আমেরিকায় আসবার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের নাম বারবার শুনতে পাচ্ছে। খবরের কাগজেও প্রায় ট্রাম্প সম্পর্কে কিছু না কিছু খবর থাকছে। রিয়েল এস্টেটের ব্যবসায় এই তরুণ ধনীটি আমেরিকায় বাঘা বাঘা পয়সাওয়ালা লোকদের টেক্কা দিচ্ছেন। কাগজে একদিন দেখলুম ডোনাল্ড ট্রাম্প একটি ডুবে যাওয়া কোম্পানি কিনে নিয়েছেন। কেন এই লাল বাতি জ্বালা কোম্পানিটি তিনি কিনলেন তা নিয়ে কাগজে অনেক জল্পনা কল্পনা করা হয়েছে। এই তরুণ কিছু করলেই তা আজকাল খবর হয়ে ওঠে। তার কারণ হাতে ধুলো মুঠি ধরলেই তা সোনা মুঠি হয়ে ওঠে। আটলান্টিক সিটিতে ঢুকলেই চোখে পড়বে ট্রাম্প প্লাজা। অনেকটা জায়গা জুড়ে অত্যাধুনিক স্থাপত্যের নিদর্শন নিয়ে প্লাজাটি দাঁড়িয়ে আছে। কিন্তু তার চেয়েও অনেক বেশি চোখ ধাঁধানো ব্যাপার হচ্ছে সমুদ্রের ধারে নির্মীয়মান হোটেল তাজ। এই গগনচুম্বী হোটেলটি তাজমহলের কিছু আদল নিয়ে তৈরি। যখন সম্পূর্ণ হবে তখন আশেপাশের অন্যান্য অভিজাত হোটেলকে অনায়াসে টেক্কা দিতে পারবে। আটলান্টিক সিটি যে নতুন তার চিহ্ন তার সর্বাঙ্গে। সব বাড়িঘরই নতুন, রাস্তা নতুন, বিশেষ লোকজনের চলাচল নেই রাস্তায়, অর্থাৎ লোকবসতি এখনও তেমনভাবে শুরু হয়নি। ফাঁকা ফাঁকা রাস্তা পেরিয়ে আমরা শো বোট হোটেলটা খুঁজছিলাম। শো বোট সমুদ্রের ধারে অগুন্তি হোটেলগুলির মাত্র একটা। হ্যাঁ, তার কোনো বিশেষ আকর্ষণ নেই। তবু সুশীলদা সেটাই খুঁজছিলেন, আরও একবার এখানে এসেছিলেন বলে। সব মানুষেরই এরকম মায়া থাকে। যে হোটেলে আগের বছর উঠেছিলাম এবারও গিয়ে সেইখানেই উঠতে ইচ্ছে করে, যেন আগের বারের অবস্থানটা সেই হোটেলটিকে খানিকটা আমার আপন করে দিয়েছে। শো বোট খুঁজে বের করতে বেগ পেতে হয়েছিল। তার কারণ সুশীলদা যখন এর আগে আটলান্টিক সিটিতে এসেছিলেন তখনকার তুলনায় এখন হোটেলের সংখ্যা বহু গুণ বেড়ে গেছে, পাল্টে গেছে রাস্তাঘাট। শোবোট হোটেলের সাইন অবশ্য শেষ অবধি আমরা দেখতে পেলাম, কিন্তু আমেরিকা তেমন দেশ নয় যেখানে দেখা এবং পৌঁছানো একই ব্যাপার। এখানে রাস্তাঘাটের এমন কঠিন ব্যবস্থা যে যে কোনো জায়গা বা ফাঁক দিয়ে গাড়ি ঘুরিয়ে নেওয়া অসম্ভব। ফলে শোবোট পেরিয়ে অনেকটা গিয়ে টার্ন নিয়ে ঘুরে এসে তবে ঢোকা গেল। হোটেলের বিশালত্ব সম্পর্কে আমাদের ধারণা দিল্লি বোম্বাইয়ের হোটেলে আটকে আছে, কলকাতায় তাও নেই। বুড়ি গ্র্যান্ড আর হিন্দুস্তান ইন্টারন্যাশনাল কোনোটি আহামরি কিছু নয়। শো বোট নিশ্চিত এখানকার মধ্যবিত্ত হোটেলগুলোরই একটা। তবু তার বহু টিয়ার বিশিষ্ট পার্কিং লটটি এত বিশাল, বহুতল ও বিস্তৃত যে ভাবতে অবাক হয়। এই বিশাল পার্কিং লটেও আমরা গাড়ি নিয়ে একটার পর একটা টিয়ার পেরিয়ে ওপরে উঠছি, কোথাও পার্ক করার জায়গা পাচ্ছি না। অবশেষে বোধহয় 5 তলার একটা জায়গা ভাগ্যক্রমে পাওয়া গেল। গাড়ি রেখে প্রকাণ্ড লিফটে চেপে আমরা গিয়ে নামলুম শো বোটের জুয়া ঘরের দোরগোড়ায়। মস্ত রিসেপশন, তার সামনে একটার পর একটা বিলাসবহুল বাস এসে
নামিয়ে দিচ্ছে অবসরপ্রাপ্ত বৃদ্ধ বৃদ্ধাদের। এদের পোশাক বড্ড বেশি রংচঙে। এই যৌবনের দেশে কেউ সহজে বার্ধক্যকে মানতে চায় না, ফলে বৃদ্ধ বৃদ্ধাদেরও যুবক যুবতীর সাজেই দেখতে পাওয়া যায়। থুরথুরে বুড়িও, ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ। এইসব জুয়ার আড্ডা থেকে নিজস্ব বন্দোবস্তে বাস পাঠিয়ে বাড়ি বাড়ি ঘুরে বৃদ্ধ বৃদ্ধাদের তুলে আনা হয় বিনা ভাড়ায়। এমনকি কিছু চিপস বা খুচরো পয়সাও দেয়া হয় বদান্যভাবে। সারাদিন অক্লান্তভাবে এরাই স্লট মেশিনগুলো চালু রাখে, সময় কাটানোর জন্য সামান্য উত্তেজক খেলা। শোবোটের বহিরঙ্গ কেমন হবে তা অনুমান সাপেক্ষ। রিসেপশন হলটিতেই বোধহয় একটা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। আর রকমারি আলোর খেলা বয়স্কদেরও মন্ত্রমুগ্ধ করে রাখতে পারে। জুয়ার ঘরটি এতই বিপুল, বিশাল এক হলঘর যেন তার শেষ নেই। ঢুকতেই সারি সারি 1000, 1.5, 2 স্লট মেশিন। পয়সা খুচরো করার কাউন্টারে গেলে যে কোনো নোট ভাঙিয়ে কোয়ার্টার করে দেবে। প্লাস্টিকের গ্লাসে সেই খুচরো ভরে কাজে নেমে গেলেই হলো। শুধু স্লট মেশিন নয়, রুলেট থেকে শুরু করে ব্যাকারাট, হাজার রকমের আয়োজন রয়েছে। তাসের জুয়ার হোটেলের প্রতিনিধি বসে আছেন টেবিলের ওপাশে। তিনিই খেলবেন আপনার সঙ্গে। সুশীলদা বা আমরা কেউ জুয়ারি নই। তাছাড়া এই ব্যাপারটা আমার একটু বাধো আছে। সুশীলদা জোর করে আমার হাতে একটা গেলাস ধরিয়ে দিয়ে বললেন, খেলবে না মানে? রোমে গেলে রোমান হতে হয়, লেগে পড়ো হে। ক্যামেরা বা ব্যাগ নিয়ে ঢুকতে দেয় না বলে লবিতে বৌদি আমাদের জিনিসপত্র আগলে বসে আছেন। আমরা দুজনে ঢুকলাম। সুশীলদা 20টা কোয়ার্টার নিয়ে খেলতে লাগলেন। ক্রমে ক্রমে 20টি গিলে নিল মেশিন। কিছুই ফেরত পেলেন না। আমি মেশিন অপারেট করাটা শিখে নিলাম। তারপর পয়সা ঢুকিয়ে লিভার টানলুম। প্রথম কয়েকবার মেশিন কিছুই দিল না। তারপর 3-4 বার বেশ কিছু কোয়ার্টার পাওয়া গেল। হিসাব করে দেখা গেল আয় ব্যয় প্রায় সমান হয়েছে। খেলাটা বড় কথা নয়। দেখলুম বেশ কয়েকশো বৃদ্ধ বৃদ্ধা অত্যন্ত মনোযোগে খেলে যাচ্ছেন। অন্য কোনো দিকে দৃষ্টি নেই। খেলুড়েদের যাতে অস্বস্তি না হয় সেই জন্য মাঝে মাঝে বিশুদ্ধ অক্সিজেন ছড়িয়ে দেওয়া হচ্ছে ঘরে। খিদে পেলেই অদূরে রেস্তোরাঁ রয়েছে, রয়েছে বিশাল শপিং সেন্টার। ব্যবস্থা এত নিখুঁত যে সারাদিন কাটিয়ে দিতে কোনো অসুবিধে নেই। আটলান্টিক সিটিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাবি পেশাদার বক্সিং হয়। খবরের কাগজে প্রায় দেখেছে। কিছুদিন আগেই টাইসন এই শহরে লড়ে গেছেন। অনেকে আরও অনেক গুরুতর কাজ করে গেছেন। আটলান্টিক সিটি অতএব আমেরিকার শহরগুলি আর ব্রাত্য নেই, যাতে উঠে গেছে। প্রধান আকর্ষণ অবশ্যই জুয়া। শোবোটে স্লট মেশিনে ছেলে খেলা শেষ করে আমরা একটু হল ঘরটা ঘুরে বেড়াতে লাগলুম। আমি আর সুশীলদা মিলে $10ও খেলিনি, কিন্তু এই হল ঘরটিতে হাজার হাজার ডলার নিয়ে কতজন আসে। রোজ হয়তো বা লক্ষ লক্ষ ডলারের আদান প্রদান ঘটে থাকে। ঘুরে ঘুরে আমরা সাহেব ও মেম জুয়ারিদের দেখলুম। বেশিরভাগের মুখেই বিরক্তি ও একঘেয়েমির গাম্ভীর্য। উত্তেজনা নেই। জুয়া মানে হার জিতের দ্বন্দ্ব দোলায় উত্তেজক আনন্দ। তবু এদের বেশিরভাগেরই মুখের মধ্যে সেই ভাবটা নেই। এর কারণ এটা ওদের লাভ লোকসানের খেলা নয়, সময় কাটানোর পন্থা মাত্র। বিশাল হলঘর পেরিয়ে প্রশস্ত করিডর ধরে এগিয়ে গেলে সামনে সুবিস্তৃত হোটেলের নিজস্ব শপিং আর্কেড। হোটেল বা ক্যাসিনো হিসেবে শোবোট যে নিতান্তই মধ্যবিত্ত তা তো আগেই বলেছি। তবু এই মধ্যবিত্ত হোটেলের শপিং আর্কেডটি দেখুন, যেন বিশাল সম্পূর্ণ একটি দক্ষিণাপন বা এয়ার কন্ডিশনড মার্কেট। কেউ যদি ইচ্ছে করে তাহলে শুধু এই আর্কেডে ঘুরে ঘুরেই সময় কাটিয়ে দিতে পারে।
বৌদি বেছে গুছে একটা গয়নার দোকানে ঢুকলেন। গয়নার ব্যাপারে আমি বাঁশ বনে ডোম কানা, সুশীলদাও তাই। কিন্তু বৌদি জহুরির চোখ নিয়ে গয়নাগাটি পরীক্ষা করছেন, আর আমি হিরে জহরাত আর ঝুটো গহনার ঝলমলে দোকানটির সাজসজ্জা দেখছিলাম। বিশ্বাস হওয়া শক্ত যে এটি একটি মধ্যবিত্ত হোটেলের শপিং আর্কেডের গয়নার দোকান। তেমন অভিজাত দোকানও নিশ্চয়ই নয়, তবু ফেলে ছড়িয়ে 10-20 লাখ টাকার গয়না ছড়িয়ে ছিটিয়ে আছে। হোটেলের অভ্যন্তর শীত তাপ নিয়ন্ত্রিত। সেখান থেকে বেরিয়ে আসতেই সামুদ্রিক ভেজা বাতাস আর ঘেমো গরম জাপটে ধরল। সামনেই অগাধ অতলান্তিক, বেলাভূমিতে ধপ ধপে রোদ, অথচ সমুদ্রের ওপর জমে আছে কুয়াশার জমাট স্তর। দৃশ্যটা দেখবার মতো। এখানে আটলান্টিকের কোনো উচ্ছ্বাস নেই, নেই তরঙ্গাভিঘাত। আমাদের দীঘা উপকূলের চেয়েও শান্ত, তবে বিস্তীর্ণ বেলাভূমি রয়েছে। কিন্তু সমুদ্রের তীরকে নাঙ্গা বেলাভূমি হিসাবে ফেলে রাখলে মার্কিন প্রযুক্তির কেরামতিটা কি হলো? সুতরাং তাদের উর্বর মস্তিষ্ক নানা আইডিয়া বের করলো। পকেটে চুলকোতে লাগলো ডলার। আটলান্টিক সিটিকে তারা এমনই বানাতে চায় যাতে লোক হক চকিয়ে হাঁ করে তাকিয়ে থাকে। তাই বেলাভূমির ওপর দিকটায় কয়েক কিলোমিটার দীর্ঘ কাঠের তক্তায় তৈরি হলো বিখ্যাত বোর্ড ওয়াক। বিশাল চওড়া ও মসৃণ বোর্ড ওয়াকটির পিছনে কত ডলারের কারসাজি আছে তা আমি জানি না, জেনে দরকারটাই বা কি। তবে জিনিসটা ভারী অদ্ভুত। এর ওপর দিয়ে কয়েক মিনিট অন্তর অন্তর আপ আর ডাউন ট্রলি বাস চলে, অনেকটা আমাদের ট্রাম গাড়ির মতো, তবে চাকা টায়ারের। 2 কামরার এই ট্রলি বাসটির ভাড়া মাথাপিছু $1। বেশ আস্তে যায়, ঘন ঘন থামে। এই বোর্ড ওয়াকের একধারে রয়েছে সারি সারি দোকান, গায়ে গায়ে, বেশিরভাগই স্টল। তবে এইসব স্টল বা ছোট দোকানও যে এত সমৃদ্ধ এবং এত এদের স্টক যে ছোট বলে অবহেলা করা যাবে না। সুশীলদা নানা রকম দুষ্টুমি করে যাচ্ছিলেন। ট্রলি বাসে আমার পাশে বসা মার্কিন যুবতী বসেছেন দেখে টুক করে ছবি তুলে নিয়ে বললেন, দাঁড়াও, এ ছবি তোমার বউকে পাঠাবো। আমেরিকায় এসে তোমার যে কি পাখা গজিয়েছে তা উনি বুঝবেন। ইস, কি ঢলাঢলিটাই না হচ্ছে। আসলে মেম সাহেব বোধহয় আমাকে কিছু একটা দেখিয়ে একটু হেসেছিলেন। তা মার্কিন মেয়েরা ওরকম করেই থাকে, ওদের তো সূচিবাই নেই। খানিক দূরে গিয়েই আমরা নেমে পড়লুম। বেশ গরম লাগছে, ঘাম হচ্ছে। বলা বাহুল্য, সামুদ্রিক জলবায়ুর প্রভাবে বেশ চনচনে একটা খিদেও জাগিয়ে উঠেছে পেটে। মনের কথা টের পেয়েই যেন সুশীলদা বললেন, চলো হে, কিছু খেয়ে নেওয়া যাক। এই প্রস্তাবে আমার বিন্দুমাত্র আপত্তি হলো না, কিন্তু এখন লাঞ্চ টাইম বলে প্রত্যেক রেস্তোরাঁতেই ভিড়। সমুদ্র তীর মার্কিন নাগরিকদের প্রিয় জায়গা বলে কোনো উইকেন্ডেই, কোনো সাগর বেলায় ফাঁকা থাকে না। আটলান্টিক সিটির আকর্ষণ তো আরও বেশি তার জুয়ার আয়োজনের জন্য। সুতরাং গোটা তটভূমিটি বেশ ঠিক ঠিক করছে মানুষে। আমরা 3 জন একটি রেস্তোরাঁয় লাইন দিলুম। মিনিট 15-র মধ্যেই জায়গা পাওয়া গেল। মার্কিন রেস্তোরাঁয় বা বাইরে যে কোনো জায়গায় খেতে আমার কোনো আপত্তি হচ্ছে না। তার কারণ একজনের খাওয়ার প্লেট বা গ্লাস ধুয়ে অন্যজনকে খেতে দেওয়ার রেওয়াজ এখানে উঠে গিয়েছে। প্লাস্টিকের ট্রেতে খাবার নিন, প্লাস্টিকের গেলাসে জল, সেলোফোনের মোড়া আনকোরা শক্ত প্লাস্টিকের তৈরি কাঁটা চামচ ছুরি দিয়ে খান, তারপর গোটা ব্যাপারটা গার্বেজে ফেলে দিন। ব্যাস, ল্যাটা চুকে গেল। ব্যাপারটা আমার ভারী মনোমতো। একজনের রোগ থালা বাসনে খেয়ে অন্যজনের ওপর কোনো রোগ চড়াও হবে না, এ ব্যাপারে নিশ্চিন্ত। আমাদের দেশে যেটা আজও আমরা ভাবতে পারি না, তাই হোটেলে রেস্তোরাঁয় খাওয়া একরকম বন্ধ করেছে। এই রেস্তোরাঁয় আমাদের খাদ্য বলতে সেই সালাড, গুচ্ছের কাঁচা ছানা, এদের ভাষায় ফ্রেশ কটেজ চিজ,
বাঁধাকপির পাতা, নানা রকমের সবজি, বীজ, ক্রিম ইত্যাদি মিলিয়ে মিশিয়ে জগা খিচুড়ি করে খাওয়া। বেশ সস্তা এবং একবার দাম দিলে যত খুশি রিফিল নেওয়া যায়। সঙ্গে ঠান্ডা ঠান্ডা সফট ড্রিঙ্কসও ছিল। এই খাদ্যের একটাই মুশকিল, বেশিক্ষণ পেটে থাকে না, একটু বাদেই আবার খিদে পেয়ে যায়। খাওয়ার পর সুশীলদা বললেন, চলো হে একটু বিচটা ঘুরে আসবে, আসল জায়গা তো ওইটাই, বলে একটু চোখ টিপলেন। বিস্তীর্ণ সি বিচে বিকিনি পরা শয়ে শয়ে মহিলা রোদ পোয়াচ্ছে, পুরুষের সংখ্যা তুলনায় কম। সুশীলদা সাবধান করে দিলেন, একটু দেখে শুনে হেঁটো, কোনো মেয়ের গায়ে হোঁচট খেয়ে আবার হুমড়ি খেয়ে পড়ো না। তা সে ভয়ও আছে। প্রতি পদক্ষেপেই তেনারা প্রায় উদম হয়ে পড়ে আছেন। ধূসর বালির ওপরে নানা রঙের বিকিনির হাট। ধৈর্যেরও বলিহারি যেতে হয়। ঘন্টার পর ঘন্টা চোখ বুজে ওই রোদে শুয়ে থাকা তো সোজা কষ্ট নয়। গায়ে গলায় দাঁতে বালি কিরকির করে, ভেজা গায়ে রোদ লেগে গা চিরবির করে। তবু ধৈর্যশীলা তেনারা স্থির হয়ে আছেন। সুশীলদা আমাকে যেখানে সেখানে দাঁড় করিয়ে দ্রুত ক্যামেরা বাগিয়ে পটাপট ছবি নিচ্ছিলেন। দাঁড়াও, এই সব ছবি দেশের লোকের হাতে যাক, তারা বুঝবে তুমি কেমন সংযমী পুরুষ। ডোনাল্ড ট্রাম্পের তাজমহল হোটেলটির সামনে দাঁড়িয়ে খানিকক্ষণ তাকিয়ে রইলুম। সবে সুপারস্ট্রাকচারটি শেষ হয়ে কিছু দূর উঠেছে বাড়িটি, কিন্তু এর উচ্চতা আর বিশালত্ব এতই বড় মাপের যে 10টা তাজমহল তাতে এঁটে যায়। সুখের কথা, আমাদের অনন্য তাজমহলের নকল করে কিছু কিছু নকশা হচ্ছে এইটায়, কিন্তু এর উচ্চতা আর বিশালত্ব এতই বড় যে তা বলা যায়নি। আটলান্টিকে নেমে স্নান করার ভারী ইচ্ছে হচ্ছিল, কিন্তু তার জন্য বাড়তি পোশাক বা তোয়ালে আনা হয়নি। আমার সমুদ্রে স্নান করার ভীষণ নেশা আছে। পুরী, গোপালপুর, দীঘা তো বটেই, এমনকি কন্যাকুমারিকার ঝামার মতো পাথুরে জায়গায় নেমে স্নান করেছি, অনেক বারণ করা সত্ত্বেও। ঢেউয়ের ধাক্কায় পড়ে গিয়ে পায়ের ছাল উঠে রক্তপাত হয়েছিল, তবু ছাড়িনি। আটলান্টিকের নীল জলের হাতছানি এড়াতে পারলুম না, কিন্তু উপায় কি? অগত্যা গিয়ে সন্তর্পণে আটলান্টিকের জল একটু স্পর্শ করলুম। তটভূমিতে হাজারো পড়ে থাকা মনুষ্যদেহের ফাঁকে ফাঁকে কিছুক্ষণ ঘুরে বেড়ালুম। তারপর অনেকক্ষণ বোর্ডওয়াকে উজান ভাটেন করা গেল। বৌদি এই ধকলে এবং গরমে ও ঘামে ক্লান্ত হয়ে পড়েছিলেন, তবে তার উৎসাহের কোনো খামতি নেই। আটলান্টিকের তটরেখা বরাবর প্রভূত ঐশ্বর্যের বিশাল প্রদর্শনীর মতো আটলান্টিক সিটি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দ্রষ্টব্যস্থান কেন হয়ে উঠেছে তা ক্লান্ত পায়ে ঘুরে ঘুরে আমরা আবিষ্কার করছিলাম। সমুদ্রের ধারে বলে বাতাসের আর্দ্রতা বেশি, ভীষণ গুমোটও বটে। শরীরকে ভুলিয়ে দেওয়ার মতো আয়োজন অবশ্য এ শহরের আছে। স্যান্ডস হোটেল অ্যান্ড ক্যাসিনো আর তার বিশাল ও বহুতল হোটেল। শো বোটের চেয়ে আভিজাত্যে কয়েক ধাপ ওপরে। বেলাভূমি থেকে হোটেলটি অন্তত আধ কিলোমিটার অভ্যন্তরে। তাতে কি, অভ্যাগতরা যাতে বেলাভূমি থেকে সহজে হোটেলের লবিতে পৌঁছতে পারেন তার জন্য সুচারু ও অভিনব ব্যবস্থা করে রেখেছে স্যান্ডস। বোর্ডওয়াকের পাশেই স্যান্ডসের শাইনওয়ালা একটা কাঁচের ঘর, তাতে ঢুকে পড়লেই শীততাপ নিয়ন্ত্রিত অভ্যন্তরে শরীর জুড়বে। সামনেই এসক্যালেটর, দোতলা সমান উঠে সেই এসক্যালেটরই হয়ে গিয়েছে চলন্ত পথ। কাঁচের করিডরের ভেতর দিয়ে চারিদিক দেখতে দেখতে দাঁড়িয়ে থেকেই আপনি চলে যাচ্ছেন ভেতরে। তবে একটা এসক্যালেটরের পাল্লা খুব বেশি নয় বলে বার তিনেক এসক্যালেটর বদল করতে হবে। তারপর সোজা গিয়ে নেমে পড়বেন স্যান্ডসের লবিতে। সেই লবিতে ট্যাক্সিডর্মি করা জীবজন্তু, ভিডিও গেমস থেকে শুরু করে শিশুদের মনোরঞ্জনের যেমন আয়োজন আছে, তেমনই রয়েছে রেস্টরুম থেকে বিশাল শপিং আর্কেড।
স্যান্ডস ঘুরে দেখতে আরও কিছু সময় ব্যয় করা গেল, কিন্তু সুশীলদার গাড়ি পার্ক করা আছে শোবোটে, সেটা বেশ খানিকটা দূরে। তত দূর এই গরমে আর তারা হাঁটতে চাইছিলেন না। স্যান্ডস থেকে বেরিয়ে সুশীলদা একটা ট্যাক্সি ডাকলেন। আমেরিকায় এসে আমি গাড়িতে মেলা ঘুরেছি বটে, কিন্তু ট্যাক্সিতে চড়ার দরকার হয়নি। মার্কিন ট্যাক্সি বলা বাহুল্য শীততাপ নিয়ন্ত্রিত এবং ভারী আরামদায়ক। আমাদের দেশের মতো এর মিটারটি বাইরে নয়, ট্যাক্সির ভিতরেই লাগানো। কাজেই ড্রাইভারকে কসরত করে বাইরে হাত বাড়িয়ে মিটার ডাউন করতে হয় না। কৃষ্ণাঙ্গ হাসি খুশি ড্রাইভার আমাকে সামনে তার পাশে বসিয়ে নিল। ট্যাক্সি চড়ার খরচ এদেশে বেশ বেশি, মিটারে যা উঠবে তার বাড়তি আবার টিপস দিতে হয়। আমরা স্যান্ডস থেকে এক লহমায় শোবোটে পৌঁছে গেলাম, তবু সুশীলদাকে টিপস দিতে হলো। পার্কিং লটে গাড়ি খোঁজা আরেক যন্ত্রণা। টিয়ারের নম্বর থাকা সত্ত্বেও সেই গোলক ধাঁধায় গাড়ি খুঁজে বের করা বেশ শ্রমসাধ্য। এত শয়ে শয়ে গাড়ি গায়ে গায়ে পার্ক করা থাকে যে ধাঁধা লাগা বিচিত্র নয়। অবশেষে দুটি অতিকায় কনভার্টেবলের মাঝখানে প্রায় হারিয়ে যাওয়া ভলভো গাড়িটার হদিশ পাওয়া গেল। হাঁপ ছেড়ে বাঁচলাম। আটলান্টিক সিটি ছেড়ে আবার ফিলাডেলফিয়া শহরে রওনা হওয়ার সময় তাকিয়ে শহরটির আকাশ রেখা দেখে নিচ্ছিলাম। ম্যাগনিফিসেন্ট শব্দটির বাংলা যা হয় তাই। আমেরিকায় আসার পর কতদিন কেটেছে আমার, কিন্তু এর মধ্যেই মনে হচ্ছে আমি এদেশে বহুকাল আছি। কেন মনে হচ্ছে তা বলা কঠিন। হয়তো অল্প কিছু দিনের মধ্যেই আমি আমেরিকার প্রায় সব কিছুই সমগ্র সত্তা এবং সর্ব ইন্দ্রিয় দিয়ে এমনভাবে গ্রহণ করেছি যে তাতে অনেক দিনের অভিজ্ঞতা অল্পেই সঞ্চারিত হয়ে গেছে ভেতরে। কিন্তু বলতেই হবে, এই বিশাল দেশের সব কিছু দেখে বা বুঝে ওঠা বোধ করি কয়েক বছরেও সম্ভব নয়। আটলান্টিক সিটি থেকে ফেরার পথে মার্কিন প্রবাস নিয়েও কথা হচ্ছিল। সুশীলদা কেন স্থায়ীভাবে বসবাস করার জন্য আমেরিকাকেই বেছে নিলেন? তিনি দীর্ঘদিন বিদেশের বিভিন্ন জায়গায় কাজ করেছেন, অন্য কোনো দেশেও তো যেতে পারতেন। সুশীলদা কথাটার জবাব নিয়ে একটু ভাবলেন, পরে যা বললেন তার সরল অর্থ করলে দাঁড়ায়, এদেশের সামাজিক নিরাপত্তা আর কাজের সুযোগ ঢের বেশি, বেশি পড়াশোনার সুযোগও। এখানে রিটায়ারমেন্ট বলে কিছু নেই, যতদিন খুশি চাকরি করা যায়। সুশীলদা তাঁর দুই মেয়েরই বিয়ে দিয়েছেন আমেরিকায়, বাঙালি পাত্র খুঁজে সম্বন্ধ করে, রীতিমতো হিন্দু মতে বিয়ে। ফিলাডেলফিয়ার এক গির্জায় এই দুই বিবাহ অনুষ্ঠিত হয়। আজকাল আমেরিকা বা ব্রিটেনে স্বজাতি বেড়ে যাওয়ায় এ ধরনের বিয়ে প্রায়ই হচ্ছে, স্ত্রী আচার থেকে যোগ্য সব কিছু সহ। বাড়িতে ফিরে এসে এক প্রস্থ আড্ডার মধ্যেই বৌদি বললেন, আপনার কি কেনাকাটার কিছুই নেই? বাড়িতে গেলে যে বউ বাড়িতে ঢুকতে দেবেন না। ডলার দিন, আমি সসংকোচে বললুম। সামান্য কিছু কেনাকাটা করে নেবক্ষণ যাওয়ার আগে। চলুন, আমি আপনাকে নিয়ে যাব, আমাদের মার্কেট খুব ভালো। পরদিন বৌদি আর আমি সকালেই বেরিয়ে পড়লুম। সুপার স্টোর হাঁটা পথ, আর সেই হাঁটা পথটুকু পার হতে গিয়ে প্রবল নস্টালজিয়ায় আমার চোখে জল আসবার উপক্রম হলো। পূর্ববঙ্গে যে গেঁয়ো শহরে আমি জন্মেছিলুম, সেখানে আমাদের বাড়ির পিছনের দিকে আগাছায় ভরা পরিত্যক্ত এক ভূমিখণ্ডে এরকমই সুঁড়ি পথ ছিল, এমনই ছিল জংলা গন্ধ। আমেরিকায় পূর্ববঙ্গের সেই অনুষঙ্গ পেয়ে কেমন যেন পূর্বজন্মে ফিরে যাওয়ার মতো অনুভূতি হলো। সুঁড়ি পথটুকু পেরোতেই অবশ্য আবার উদ্দণ্ড আমেরিকা। কিন্তু এই দেশটা এরকম ছাড়া জমি, আগাছা, জঙ্গল এমনি করেই রেখে রাখে, তাতে পরিবেশগত একটা ভারসাম্য বজায় থাকে। টুকটুক করে হেঁটে একটু আঘাটা দিয়েই আমরা পৌঁছে গেলাম মতিকায় স্টোরের চত্বরে। সামনে যথারীতি পার্কিং লট এবং অজস্র গাড়ি। স্টোরের ভেতরটা প্রায় সব স্টোরেরই মতো একই রকমভাবে সাজানো। সবজি মান্ডি থেকে ইলেকট্রনিক্স, বিছানা থেকে জুতো অবধি সবই। বৌদি নিজেই পছন্দ করে জিনিস কিনলেন। বিখ্যাত কোম্পানির কাঁচের অভঙ্গুর প্লেট, ননস্টিক ফ্রাইং প্যান,
হট বক্স কাট পিস। বাস্তবে কি এত সস্তায় জিনিসগুলো পাওয়া গেল যে আমাদের দেশের টাকার তুলনা তো বেশ সুলভ, আর জিনিসগুলি ভারী ভালো। অনেকগুলো সস্তা স্প্রে সেন্ট আর খুদে খুদে আফটার শেভ লোশন কিনে নিলাম প্রায় জলের দরে। ছেলের জন্য গুচ্ছের পেন্সিল আর এক গাদা ডট পেন কেনালেন বৌদি, আর নিজেও নানা রকম কিনে উপহার দিয়ে গেলেন। প্রত্যুত্তরে আমার তো কৃতজ্ঞতা ছাড়া কিছুই দেওয়ার নেই। ডলার দুর্বল আমি সে কথাটা বলতেই বৌদি ধমক দিলেন, বিদেশে এলেই ডলার লাগে। সুশীলদা এই সার সত্যটি ভালো রকমই জানেন। বিকেলে তিনি আমাকে $50 ধরিয়ে দিয়ে বললেন, এটা নাও, দেশে গিয়ে আমাকে কিছু বই পাঠাবে, সবই তোমার বই। তার জন্য ডলার দিচ্ছেন কেন? ও লাগবে না, পাঠিয়ে দেব। আরে রাখো তো, এখন খরচ করো, পরে দেখা যাবে। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের পর্বটি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর যদি মনে করেন এরকমই আরও গল্প শুনবেন, তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে যাবেন। এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করুন, খুলে যাবে চ্যানেলের হোম পেজ। সেখানেই পাবেন প্লেলিস্টে আজ পর্যন্ত যত গল্প আমি আপলোড করেছি সবই থরে থরে সাজিয়ে রাখা আছে আপনারই জন্য। সেগুলোই শুনুন যতক্ষণ না নতুন গল্প আনি। আজকে বিদায় দিন, নমস্কার।